স্বাগত জানাচ্ছি আজকের এই তথ্যভিত্তিক আলোচনায়। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঐতিহাসিক ফলাফল নিয়ে আজ আমরা একেবারে নিরপেক্ষভাবে শুধুমাত্র ডেটা এবং সোর্সের উপর ভিত্তি করে কথা বলবো। আর আলোচনাটা শুরু করা যাক পুরো ঘটনার সবচেয়ে চমকপ্রদ সংখ্যাটা দিয়ে। ২০৭ ২৯৪ আসনের বিধানসভায় বিজয়ী দল ঠিক এই সংখ্যক আসনেই একেবারে বিপুলভাবে জয়লাভ করেছে। ক্ষমতার এই বিশাল রদবদলটা সত্যি অবিশ্বাস্য। একটু ভাবলে অবাক হতে হয়। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস নেমে এসেছে মাত্র ৮০টা আসনে, আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ২০৭টা আসন নিয়ে একেবারে সরাসরি ক্ষমতার কেন্দ্রে চলে এসেছে। এত বড় একটা রাজনৈতিক পরিবর্তন ঠিক কিভাবে ঘটল? বিষয়টা বুঝতে আমরা ৫টা মূল বিষয়ের উপর ফোকাস করব। ঐতিহাসিক ফলাফল, রেকর্ড ভোটদান, জনমত বনাম বাস্তব, প্রচারণার মূল ইস্যু এবং সবশেষে বিজয়ী দলের আসল রণকৌশল। চলুন প্রথমেই দেখে নিই এই ঐতিহাসিক নির্বাচনী ফলাফলটা ঠিক কিভাবে তৈরি হল। ২০২৬ সালের বসন্তের ওই সময়টার কথা একবার মনে করা যাক। ১৫ই মার্চ নির্বাচনের তফসিল ঘোষণার পর পুরো রাজ্য জুড়ে এক অভাবনীয় গতিতে নির্বাচন সম্পূর্ণ হয়। মাত্র দুটো দফায় ২৩ আর ২৯শে এপ্রিল এই বিশাল গণতান্ত্রিক কর্মযজ্ঞ শেষ হয়েছিল। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই পালাবদলের আসল স্কেল। শুধু যে তৃণমূল কংগ্রেসের ১.৫ দশকের শাসনের অবসান ঘটল তাই নয়, ১৯৩৭ সালের পর এই প্রথম পশ্চিমবঙ্গে একটি ডানপন্থী সরকার ক্ষমতা এলো। ভাবা যায় প্রায় ৯০ বছরের ইতিহাসে এটা আক্ষরিক অর্থেই একটা অভূতপূর্ব ঘটনা। এবার আমাদের তাকাতে হবে ভোটারদের রেকর্ড সৃষ্টিকারী উপস্থিতির দিকে, যা এই নির্বাচনে এক নতুন মাইলফলক তৈরি করেছে। সবচেয়ে চমকে দেওয়ার মতো পরিসংখ্যানটা হল ৯২.৯৩%। ভারতের স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে এটাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি। হ্যাঁ, এমনকি ২০১১ সালের সেই ঐতিহাসিক নির্বাচনকেও এই হার ছাপিয়ে গেছে। এই পরিসংখ্যানটাকে যদি আমরা আরেকটু ভেঙে দেখি, একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার চোখে পড়বে। পুরুষদের তুলনায় নারীদের ভোটদানের হার ছিল বেশ কিছুটা বেশি। এই ঐতিহাসিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারী ভোটারদের বিপুল অংশগ্রহণ কিন্তু একটা বিশাল বড় চালিকা শক্তি হিসাবে কাজ করেছে। এখন প্রশ্ন হল, ভোটারদের এই অবিশ্বাস্য জোয়ার সামলানো হলো কিভাবে? নির্বাচন কমিশন এবার স্বচ্ছতার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছিল। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি ৮৫,০০০-এরও বেশি পোলিং বুথে একনাগাড়ে লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এত বিপুল অংশগ্রহণের পরেও আসল ফলাফল কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের আক্ষরিক অর্থেই চমকে দিয়েছিল। আর এটাই আমাদের নিয়ে যাচ্ছে জনমত সমীক্ষা বনাম বাস্তবের আলোচনায়। নির্বাচনের আগে বড় বড় সব জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোলগুলো কি বলেছিল মনে আছে? তারা পূর্বাভাস দিয়েছিল একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের। মেট্রিজের মতো সংস্থা তৃণমূল আর বিজেপির মধ্যে মাত্র ১-২% ব্যবধান দেখেছিল, কিন্তু বাস্তব ফলাফল একেবারে অন্য কথা বলল। বিজেপি প্রায় ৪৬% ভোট পেয়ে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করল। ২০২১ সালে জনমত সমীক্ষাগুলো তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের মাত্রা ধরতে ব্যর্থ হয়েছিল, তাই না? ঠিক একইভাবে ২০২৬ সালেও বিরোধীদের এই বিশাল উত্থান তারা একেবারেই আঁচ করতে পারেনি। এ থেকে একটা ব্যাপার পরিষ্কার, পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল আগে থেকে অনুমান করা সবসময় ভীষণ কঠিন। মানুষের এই বিশাল মতবদল আসলে কেন হলো, সেটা নিরপেক্ষভাবে বুঝতে গেলে আমাদের প্রচারণার মূল ইস্যুগুলোর দিকে একটু নজর দিতে হবে। মূল বিতর্কগুলোর দিকে তাকালে দেখা যায় দু দলের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। তৃণমূল কংগ্রেস যেখানে তাদের শক্তিশালী জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরেছে এবং মেরুকরণের বিষয়ে সতর্ক করেছে, বিজেপি সেখানে ঠিক উল্টো দিকে দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি, সীমান্ত নিরাপত্তা এবং আরজি করের মতো অত্যন্ত স্পর্শকাতর নারী নিরাপত্তার বিষয়গুলো নিয়ে কড়া আক্রমণ শানিয়েছে। এই পুরো নির্বাচনী বিতর্কের একেবারে কেন্দ্রে কিন্তু ছিল এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে। তৃণমূল কংগ্রেসের দাবি ছিল এর ফলে প্রকৃত ভোটাররা অধিকার হারাচ্ছেন। অন্যদিকে বিজেপি একে ভুয়া ভোটার বাদ দেওয়ার একটা অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ বলে দাবি করেছিল। বিশ্লেষকরা বলছেন
15 বছর ধরে চলতে থাকা জনকল্যাণমূলক ভাতাগুলোর ক্ষেত্রে মানুষের মধ্যে এক ধরনের তো পেয়েই থাকি মানসিকতা বা স্যাচুরেশন তৈরি হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্প থাকা সত্ত্বেও ভিনরাজ্যে কাজের খোঁজে যাওয়ার বদলে মানুষ আসলে স্থানীয় স্তরে চাকরি আর শিল্পায়নের দাবি তুলতে শুরু করেছিল। অর্থাৎ একদিকে অর্থনৈতিক স্থবিরতা আর দুর্নীতির তদন্ত, অন্যদিকে জটিল পরিচয়ের রাজনীতি, এই সব কিছু মিলে টানা 15 বছর ধরে ধীরে ধীরে একটা শক্তিশালী অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি করেছিল। মানুষ স্রেফ ভাতার বদলে একটা কাঠামোগত রাজনৈতিক পরিবর্তন চাইছিল। আর ঠিক এখানেই আসে আমাদের শেষ পর্ব, বিজয়ী দলের সেই নিখুঁত নির্বাচনী কৌশল, যার মাধ্যমে তারা এই জনরোষকে কাজে লাগিয়েছে। সব জায়গায় সমানভাবে শক্তিক্ষয় না করে বিজেপি এবার একটা দারুণ গাণিতিক আর ডেটা নির্ভর কৌশল নিয়েছিল। তারা সংখ্যালঘু অধ্যুষিত প্রায় 50টি আসন, যেখানে তাদের জেতার সম্ভাবনা কাঠামোগতভাবে কম, সেগুলো কার্যত এড়িয়ে যায়। এর বদলে তারা পুরো ফোকাস দেয় সেই 160টি আসনের ওপর, যেখানে অতীতে তাদের শক্তিশালী জনভিত্তি বা লিড ছিল। এই পুরো স্ট্র্যাটেজির বাস্তবায়নের পেছনে 3টে মূল স্তম্ভ ছিল। প্রথমত, কেন্দ্রীয় বাহিনী ও ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ভোটারদের মনে নিরাপত্তার বিশ্বাস তৈরি করা। দ্বিতীয়ত, বাম ও কংগ্রেসের মতো ভেঙে পড়া বিরোধী শিবিরের ভোট নিজেদের দিকে সুকৌশলে টেনে আনা। এবং তৃতীয়ত, শুধু সমালোচনা নয়, প্রতিষ্ঠান বিরোধী আক্রমণের পাশাপাশি ভবিষ্যতের অর্থনৈতিক উন্নয়নের একটা স্পষ্ট রূপরেখা মানুষের সামনে তুলে ধরা। সব মিলিয়ে দেখলে এই নির্বাচনটা ছিল মূলত দুটো সম্পূর্ণ আলাদা চিন্তাধারার লড়াই। একদিকে ছিল একটা সুপ্রতিষ্ঠিত জনকল্যাণমূলক আঞ্চলিক ব্যবস্থা, আর অন্যদিকে ছিল প্রাতিষ্ঠানিক সংস্কার এবং শিল্পায়নের প্রতিশ্রুতি দেওয়া একটা অত্যন্ত সুসংগঠিত ডেটা নির্ভর গ্রাউন্ড গেম। আর এই নিখুঁত রণকৌশলই শেষ পর্যন্ত বাজিমাত করেছে। পশ্চিমবঙ্গের বুকে 15 বছর পর ঘটা এই অপ্রত্যাশিত এবং বিশাল পরিবর্তনের মাত্রা দেখে আমাদের মনে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই ঐতিহাসিক ফলাফল আগামী দিনে ভারতের রাজনৈতিক বিশ্লেষণ এবং জনমত সমীক্ষার মডেলিংকে ঠিক কতটা নতুন করে ভাবতে বাধ্য করবে? উত্তরটা ভবিষ্যতই বলবে।